ফুলপুর বনের পাশে একটা নদী ছিল। সেই নদীতেই একটা জলপরী ছিল। সে ছিল ভীষণ সুন্দরী, কিন্তু যখন তার ক্ষুধা পেত সে ডাইনি রূপ ধারণ করত। একদিন, হে উপরওয়ালা, আমি কবে এই অভিশাপ থেকে মুক্তি পাবো? আমি কবে গর্ভবতী হব? আমি ডাইনি রূপ ধারণ করি বলে কেউ আমার কাছে আসে না, কেউ আমাকে বিয়ে করে না। এত সুন্দর হয়ে আমার কি লাভ হলো? জলপরি একা একা এসব কথা বলছিল আর নদীর মধ্যে ভীষণ কাঁদছিল। এমন সময় নদীর ধারে এক কাঠুরিয়া কাঠ কাটতে আসে। আর নদীর মধ্যে জলপরীকে দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ জলপরী যে ভীষণ সুন্দরী ছিল। এই যে অপরূপা জলপরী সুন্দরী, তুমি কাঁদছো কেন? কিসের কষ্ট বলো? এই সুন্দর নয়নে কাঁদলে যে খুব অসুন্দর দেখায় তোমায়। এত সুন্দর হয়ে আমার কি হলো? আমাকে যে কেউ বিয়ে করতে চায় না, আমাকে কেউ ভালোবাসে না। তুমি আমাকে ভালোবাসবে গো? আমাকে তুমি বিয়ে করবে? জলপরীর এমন কথা শুনে কাঠুরিয়া টোনা ভীষণ লজ্জা পায় আর জলপরীকে বলে, ইয়ে মানে মানে না, তুমি এত সুন্দর জলপরী হয়ে আমার মতো গরিব কাঠুরেকে বিয়ে করতে চাও? তুমি বলো আমাকে বিয়ে করবে কিনা? আমি কিন্তু মজা করছি না, আমি তোমাকে সত্যি কথা বলছি। আমার শুধু একটা সন্তান চাই। আহা জলপরী, তুমি এরকম রাগ করছো কেন? তুমি একটু দাঁড়াও, আমি আমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। আমার মা বাবার অনুমতি ছাড়া তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এ কথা বলে টোনা তার বাড়িতে চলে যায়। এদিকে জলপরী নদীর মধ্যে টোনার ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। আর অপেক্ষা করতে করতে জলপরীর ভীষণ খিদে পেয়ে যায়। আর পরী ডাইনি রূপ ধারণ করে। পরী যখনই ডাইনি রূপ ধারণ করে ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। আর ডাইনি জলপরীকে দেখে তো টোনা ভীষণ ভয় পেয়ে যায়। ও মা গো, ও বাবা গো, এ কোন ডাইনি জলপরী? আমি এই ডাইনি জলপরীকে বিয়ে করতে চেয়েছিলাম। এই ডাইনি জলপরী তো আমাকে গিলে খাবে। আমাকে এক্ষুনি এখান থেকে পালিয়ে যেতে হবে। এ কথা বলে টোনা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর জলপরী টোনার যাওয়া দেখে বলে, যেও না, যেও না, কোথায় যাচ্ছ তুমি? আমাকে বিয়ে করো। এই যা, এই টোনা তো আমাকে দেখে চলে গেল। যাই, আমি আগে আমার পেটের ক্ষুধা মেটাই, তা না হলে তো আমি এই ডাইনি রূপেই থেকে যাব। এ কথা বলে জলপরী নদীর মাছ ধরে ধরে খেতে থাকে। তারপর খিদা মেটানোর পর জলপরী আবারও নিজের রূপে ফিরে আসে। এভাবেই জলপরীর জীবন কাটতে থাকে। ওহ, নদীর উপর সব জায়গায় তো জাল ফেললাম, কিন্তু কোথাও তো মাছ পেলাম না। দেখি এবার এই পাশটায় জাল ফেলে যদি কোনো মাছ পাই। এ কথা বলে কবুতর নদীতে জাল ফেলে। আর জাল ফেলার সাথে সাথে নদীর জলগুলো গোল গোল হয়ে ঘুরতে থাকে। সেই ঘূর্ণায়মান জল থেকে এক ডাইনি জলপরী উঠে আসে। আর সেখানকার মাছগুলো টকটক করে খেতে থাকে। আর তা দেখে কবুতর ভীষণ ভয় পায় আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে জলপরী মাছ খেতে খেতে এক জাদুর মাছ খেয়ে ফেলে। আর সেই মাছটি ছিল গর্ভবতী। তারপর মাছ খেয়ে জলপরীর খিদা মিটে গেলে সে আবারও আগের রূপে ফিরে আসে। আর আগের রূপে ফিরে আসার পরপরই তার খুব পেট ব্যথা শুরু হয়। তখন জলপরী বলে, আহা, আমার কেন পেট ব্যথা করছে? কি হলো আমার? আমি যে আর থাকতে পারছি না, কারো সাহায্যের প্রয়োজন আমার। কিন্তু কে আমাকে সাহায্য করবে? সবাই তো আমার ডাইনি রূপ দেখলে খুব ভয় পায়। তাহলে কে আমাকে সাহায্য করবে? এভাবে জলপরী তার পেট ব্যথা নিয়ে দিন কাটাতে থাকে। দিন দিন আমার পেটটা এত বড় হচ্ছে কেন? আর এখন তো আমার খিদেও বেড়ে গেছে। কি যে করি, কি যে হয়েছে আমার, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই যে আবারও খিদে লেগে গেছে। যত ক্ষুধা সব আমার পেটে, আর এত ক্ষুধা লেগেই তো আমার পেটটা আরো বেশি ব্যথা করে। এ কথা বলতে বলতে জলপরী আবারও ডাইনির রূপ ধারণ করে। এই বলে যখন জলপরী ডাইনি রূপ ধারণ করে তখনই সেখানে টুনি থালা বাসন ধুতে আসে। আর ডাইনি জলপরীকে দেখে বলে,
ও মা গো, ভূত, কে কোথায় আছো? আমাকে এই ভূতের হাত থেকে বাবা বাঁচাও। আমি ভূত দেখেছি, আমাকে বাঁচাও বাবা, বাঁচাও। চিৎকার করো না গো, চিৎকার করো না। আমি তোমাকে কিছুই করব না। আমাকে একটু সাহায্য করো, আমি তোমার কিচ্ছু করব না। আমার যে সাহায্য লাগবে। আমি ইচ্ছে করে ডাইনি হইনি গো। এক অভিশাপের কারণে আমি ডাইনি হয়েছি। আমাকে ভয় পেও না। সত্যি? তুমি সত্যি বলছো? তুমি আমার কোনো ক্ষতি করবে না তো? তুমি যদি আমার কোনো ক্ষতি না করো, তাহলে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। বলো, তুমি কিভাবে অভিশাপ পেলে? তখন টুনির কথা শুনে জলপরি বলতে থাকে, আমি একদিন আমার বান্ধবীরা সহ নদীতে স্নান করছিলাম আর গা ছোড়াছুড়ি করে খেয়েছিলাম। আর সেই সময় নদীর ধারে এক তান্ত্রিক আগুন জ্বালিয়ে ধ্যান করছিল। এর আমাদের জল ছোড়াছুড়ি খেলার সময় জল গিয়ে ওনার আগুনে পড়ে আর আগুন নিভে যায়। আগুন নিভে যাওয়ার কারণে তান্ত্রিকের ধ্যান ভেঙে যায়। আর তা দেখে আমার সব বান্ধবীরা সেখান থেকে পালিয়ে যায়, আর আমি সেখান থেকে পালাতে পারিনি। চোখ খুলে তান্ত্রিক আমাকে দেখতে পায় আর ভীষণ রেগে যায় আর বলে, জলপরি, তোর জন্য আমার ধ্যান নষ্ট হয়েছে। আমি তোকে কিছুতেই ক্ষমা করে দেব না। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তোর যখনই খিদে পাবে তুই তখনই ডাইনি রূপ ধারণ করবি। কেউ তোর ভয়ে তোর আশেপাশে যাবে না। কিন্তু আরেকটা কথা, তুই যদি কখনো গর্ভবতী হতে পারিস তাহলে এই অভিশাপ থেকে মুক্তি পাবি। যেই দিন তুই তোর বাচ্চা জন্ম দিবি সেই দিনই তোর অভিশাপ কেটে যাবে। তারপর সেখান থেকে তান্ত্রিক চলে যায়। আর তারপর থেকে সেই অভিশাপের শাস্তি আমি আজও পাচ্ছি। এদিকে আমি প্রচন্ড খিদের জ্বালায় যে কি খেয়ে ফেলেছি, সেজন্য আমার পেট প্রচন্ড ফুলে যাচ্ছে আর প্রচন্ড ব্যথা করছে। তুমি আমাকে একটু সাহায্য করো, আমাকে বাঁচাও তুমি। জলপরীর এমন মায়া মাখানো কথা শুনে টুনির মনে অনেক মায়া হয়। তখন টুনি বলে, আসলে তুমি নির্দোষ হয়েও শাস্তি পাচ্ছ। আমি তোমাকে সাহায্য করব। তুমি চলো আমার বাড়িতে, আমি তোমাকে বড় কোনো ডাক্তার দেখাবো। টুনির কথা শুনে জলপরি রাজি হয়ে যায় আর নদীর মাঝখান থেকে মাছ ধরে খেয়ে তার ক্ষুধা মিটিয়ে নিজের আগের রূপে ফিরে আসে। এরপর জলপরি এক পাখির রূপ ধারণ করে আর পাখির রূপেই জলপরি টুনির সাথে টুনির বাড়িতে যায়। তারপর টুনি এক ডাক্তার ডেকে আনে। তখন ডাক্তার জলপরীকে দেখে বলে, খুশির সংবাদ, আপনি তো মা হতে চলেছেন। আমি আপনাকে কিছু মেডিসিন লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাবেন কিন্তু, আর নিজের শরীরের যত্ন নেবেন। এ কথা বলে ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়ে টুনির বাড়ি থেকে চলে যায়। ডাক্তার চলে যাওয়ার পরপরই জলপরি আবার নিজের রূপে ফিরে আসে আর টুনিকে বলে, মুক্তি, মুক্তি, আমি এবার অভিশাপ থেকে মুক্তি পাবো টুনি। তুমি আমাকে অনেক বড় সাহায্য করলে। নদীর মধ্যে থাকলে আমি তো জানতেই পারতাম না যে আমি গর্ভবতী হয়েছি। কিন্তু আমি গর্ভবতী হলাম কি করে? যাকগে, সেসব জেনে আমি কি করব? আমি যে অভিশাপ থেকে মুক্তি পাবো সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। টুনি, আমি তোমার কথা কোনো দিনও ভুলবো না। এখন আমি আমার নদীতে ফিরে যাই। না না পরি, তুমি এখন যেও না। তোমার তো কেউ নেই, আর তোমার তো স্বামীও নেই, আর তুমি গর্ভবতী। আর এই গর্ভবতী অবস্থায় তুমি বিপদেও পড়তে পারো। তাই আমি চাই তুমি এখানেই থেকে যাও। সন্তান না হওয়া পর্যন্ত তুমি এখানেই থাকতে পারো, কেননা তোমার সন্তান নিলে তুমি মুক্তি পাবে। টুনির কথা শুনে জলপরি অনেক খুশি হয় আর টুনির বাড়িতেই থেকে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তারপর জলপরি একটি ছোট্ট জলপরির ছানাকে জন্ম দেয় আর টুনিকে বলে, টুনি, এবার আমি নিজের বাড়িতে ফিরে যেতে চাই। তুমি আর নিষেধ করো না। আর হ্যাঁ টুনি, তোমার ঘরের কোনায় যে একটা হাড়ি দেখতে পাচ্ছ, আমি সেই হাড়িতে জাদু করে রেখেছি। তুমি যদি কিছু চেয়ে সেই হাড়িতে হাত দাও, তুমি সে জিনিস পেয়ে যাবে। এ কথা বলে জলপরি তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর টুনি সেই হাড়ি পেয়ে তার প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে তার চাহিদা মেটাতে থাকে আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।
টুনি, এই জঙ্গলে সবার মঙ্গলের জন্য আমি একটা সিদ্ধান্ত নিলাম। আজ থেকে আমি তোমাকে এক ঘরে করে দিলাম। এই জঙ্গলের পাখি প্রধান হয়ে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, কেননা তুমি একজন বন্ধা আর তোমার মুখ দেখলে সবারই অমঙ্গল হয়। তাই আজ থেকে তুমি কারো সামনে পড়বে না, কারো সঙ্গে কথা বলবে না, তোমার বাড়িতেও কেউ যাবে না। আর এই নিয়মের বিরুদ্ধে যে যাবে তাকে কঠোর শাস্তি পেতে হবে। পাখি প্রধান মিঠু তোতার কথা শুনে সব পাখিরা বেশ খুশি হয় আর যে যার বাড়িতে চলে যায়। আর টুনি কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। টুনি হিমছড়ি জঙ্গলে একাই বাস করত। টুনি বন্ধা ছিল, তাই টুনি ছানা দিতে না পারায় তার স্বামীও তাকে রেখে চলে গেছে। এখন টুনি একাই তার ছোট্ট পুরনো কুঠিরটাতে থাকে। হে উপরওয়ালা, তুমিও আমার থেকে এভাবে মুখ ফিরিয়ে নিলে। আমার তো এখন আর কেউ নেই। মাঝে মাঝে প্রতিবেশীদের সাথে একটু মিশতাম, আজ তারাও কিনা আমাকে এক ঘরে করে দিল। আমি বুঝি না আমার কি দোষ। আমি কি নিজের ইচ্ছায় বন্ধা হয়েছি নাকি? উপরওয়ালাই তো আমাকে বন্ধা বানিয়েছে, আর যে কারণে কিনা পাখিরাও আমাকে এক ঘরে করে দিল। এসব কথা বলে টুনি কাঁদতে থাকে আর কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সূর্যের আলো টুনির চোখে পড়তেই টুনির ঘুম ভেঙে যায়। আজ থেকে আমার একাকিত্ব জীবন শুরু হলো। আজ থেকে এই বনের কোনো পাখি আমার সাথে কথা বলবে না। আমিও আর কারোর সাথে কথা বলতে পারবো না। এই জঙ্গলে তো আমি কোনো কাজও পারবো না। তবে এখন থেকে আমাকে অন্য জঙ্গলে গিয়ে কাজ খুঁজে পেটের খাবার জোগাতে হবে। আর দেরি করলে চলবে না, আমাকে দ্রুত বেরিয়ে পড়তে হবে। এরপর টুনি পাশের জঙ্গলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর এভাবেই টুনি অন্য জঙ্গলে গিয়ে কাজ করে। আর কাজ করে যা রোজগার হয় তা দিয়ে পাশের জঙ্গল থেকেই বাজার করে আনতো। এভাবে যেতে থাকে টুনির একাকিত্বের দিন। মা, মা, কি হলো তোমার? মা, মা, তুমি কথা বলো। মা, তুমি এভাবে শুয়ে আছো কেন? তোমার কি ঘুম ধরেছে নাকি অন্য কিছু? মা, ও মা, মা গো, বুঝো না মা? একে ওই হাঁসের ছানাটা এভাবে কাঁদছে কেন? আর পাশে তো দেখছি মা হাঁসটা পড়ে আছে। যাই দেখি তো গিয়ে কি হয়েছে ওখানে। হাঁসের ছানাটার কান্না দেখে টুনি আর সহ্য করতে পারে না। আর টুনি দ্রুত হাঁসের ছানার কাছে যায় আর গিয়ে দেখে মা হাঁসটা মরে গেছে আর ছানাটা ওর মায়ের জন্য কান্না করছে। এই যে পিচ্চি ছানা, আর কাঁদিস না রে। তোর মাকে ডেকে আর যে লাভ নেই, তোর মা যে মারা গেছে। শান্ত হ বাছা। এসব তুমি কি বলছো? আমার মা মারা গেছে? তুলি, এবার আমার কি হবে? আমি কোথায় যাবো? কার সাথে থাকবো? মা ছেড়ে যে আমার আর কেউ নেই। কাঁদিস না রে মা, কাঁদিস না। উপরওয়ালা চেয়েছে বলেই তো তোর মা মারা গেছে। জন্ম মৃত্যু সবই যে উপরওয়ালার হাতে। তোর মা চলে গেছে তো কি হয়েছে? আমি এখন থেকে তোকে আগলে রাখবো। আমি এখন থেকে হাঁসের ছানার টুনি মা, বুঝতে পেরেছিস? কি বলছো মা? তুমি সত্যি বলছো? তুমি এখন থেকে আমার মা? কিন্তু মা, আমি কি এখন তোমার সাথে থাকবো নাকি? সেটাই তো ভাবছি রে মা। ওই জঙ্গলে আমাকে এক ঘরে করে দিয়েছে। আমি যদি তোকে আমার সঙ্গে করে নিয়ে আমার সাথে রাখি, তবে সেটা যদি জঙ্গলের কেউ জানতে পারে তাহলে তো বিপদ হবে। তাই আমি ভাবছি কি তোকে লুকিয়ে ওই জঙ্গলে নিয়ে যাব। এরপর টুনি তার ভাবনা মতো হাঁসের ছানাকে নিয়ে জঙ্গলে যায় আর তার ছোট্ট কুঁড়ে ঘরটাতে লুকিয়ে রাখে। শোন মা, আমি তো তোকে আগেই বলে দিয়েছি আমাকে জঙ্গলের সবাই এক ঘরে করে দিয়েছে। তাই আমার সাথে যদি কেউ কথা বলে তবে তো তোকে বিপদে পড়তে হবে। আর তুই তো একেবারে আমার সাথে থাকছিস, তাই বলছি কি মা, তুই সাবধানে থাকিস আর ঘরের বাইরে একদম যাবি না। গেলে যে বিপদ হবে রে মা। যাস না রে মা, কেমন? আচ্ছা মা, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই থাকবো। তুমি নিশ্চিন্তে বাইরে যাও। এরপর টুনি বাইরে যায় আর হাঁসের ছানা ঘরের মধ্যেই থাকে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন, এই বন্দি জীবনে বললাম রে বাবা, ওই জঙ্গলে থাকতে আমি কি সুন্দর মায়ের সাথে ঘুরে বেড়াতাম।
কিন্তু এই জঙ্গলে আসার পর থেকে আমি তো ঘর থেকে বের হতেই পারছি না। না, আমি আর এভাবে ঘরে থাকতে পারবো না। যাই যাই বাবা, আমি একটু আঙ্গিনা থেকে ঘুরে আসি। আঙ্গিনাতে গেলে তো আমাকে কেউ দেখবে না। এ কথা বলে হাঁসের ছানা ঘর থেকে আঙিনায় যায়। ঠিক তখনই কাকলি কাক হাঁসের ছানাকে দেখে ফেলে। কি, টুনির বাসায় হাঁসের ছানা? কিন্তু পাখি প্রধান তো টুনিকে এক ঘরে করে দিয়েছিল। তবে এই টুনির বাসায় হাঁসের ছানাটা কেন? ব্যাপারটা কি? ব্যাপারটা তো পাখি প্রধানকে জানাতে হচ্ছে। কাকলি কাকের এসব কথা শেষ হতে না হতেই টুনি ফিরে আসে। আর টুনি কাকলি কাকের এসব কথা শুনে ফেলে। এই যে মহারানী, তুই পাখি প্রধানের বিরুদ্ধে গিয়েছিস তাই না? এবার তোকে আর তোর এই হাঁসের ছানার ব্যবস্থা আমিই করব। আমি যাচ্ছি পাখি প্রধানের কাছে, গিয়ে সবটা জানাচ্ছি। এ কথা বলে কাকলি কাক চলে যায় আর টুনি দ্রুত বাসায় যায়। আর আঙিনাতে হাঁসছানাকে দেখে বলে, তুই এ কি সর্বনাশ করলি রে মা? তুই আমার নিষেধ অমান্য করলি কেন? হ্যাঁ, বাইরে বেরিয়েছিস কেন? বাইরে বেরিয়েছিস তুই? হ্যাঁ, তোকে আমি নিষেধ করিনি। কাকলি যে আমাদের দেখে ফেলেছে। এখন তাড়াতাড়ি এখান থেকে চল রে মা, নয়তো অনেক বড় বিপদ হয়ে যাবে। তাড়াতাড়ি দূরের কোনো জঙ্গলে পালাতে হবে আমাদেরকে। চল চল, তাড়াতাড়ি চল। এরপর টুনি হাঁসের ছানাকে নিয়ে পালানোর জন্য বেরিয়ে পড়ে। আর তারা দুজন নদীর ওপারের জঙ্গলে পালাবে বলে ঠিক করে। আর দুজনে মিলে নদীর ধারে গিয়ে নৌকায় ওঠে। মা, সাবধানে নৌকায় বস। আমি দ্রুত নৌকা নিয়ে ওপারে যাওয়ার চেষ্টা করছি। না জানি জঙ্গলের পাখিরা আবার আমার পিছু নিয়েছে নাকি। তারপর টুনি জোরে নৌকা চালাতে থাকে। তারপর টুনি যেই না নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়েছে, তখনই একটা কুমির নৌকার সামনে ভেসে ওঠে। আরে বা, অনেকদিন পর এরকম শিকার পেলাম। আজ আমি মজা করে শিকার ধরবো। হে উপরওয়ালা, এবার আমি কি করব? সামনে তো কুমির আর পিছনে পাখি প্রধান। এবার আমি কোন দিকে যাব উপরওয়ালা? এবার বুঝি আমার প্রাণটা যাবে। কুমির দাদা, আমার প্রাণ নাও, তবু তুমি এই ছানাকে ছেড়ে দাও। ওকে পেয়ে যে আমার মাতৃত্ব হয়েছিল, মা হয়ে ছানার মৃত্যু আমি কি করে দেখব? তাই দয়া করে তুমি আমার ছানাকে নদীর ওপারে পাঠিয়ে দাও, আর আমাকেই তুমি খেয়ে ফেলো। আরে বাহ, তুই তো অনেক ভালো। তবে বেশ, আমি তোর ছানাকে নদীর ওপারে পৌঁছে দিচ্ছি। এরপর কুমির হাঁসের ছানাকে নদীর ওপারে পৌঁছে দেয় আর টুনিকে খেয়ে ফেলে। চোখের সামনে টুনির মৃত্যু দেখে হাঁসের ছানার চোখে জল চলে আসে। বন্ধুরা, মারা তো এমনই হয়, নিজের সন্তানের জন্য জীবন দিতেও দ্বিধা করে না। তোমরা কিন্তু মাকে কখনো কষ্ট দেবে না, ভালোবাসা দিয়ে আগলে রাখবে। তো আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। শোনো না গো, এই নিরামিষ খেতে খেতে কেমন জানি আমার মুখের রুচিটাই নষ্ট হয়ে গেছে। তুমি বরং বাজার থেকে একটা মাছ কিনে নিয়ে আসো না। শোনো, বড় মাছ আনবে কিন্তু, আমার খুব খেতে ইচ্ছে করেছে। আবার যদি সেই সামর্থ্য থাকতো তাহলে তো আমি তোমাকে রোজ মাছ এনে দিতাম গিন্নি। আছেই তো মাত্র কয়েকটা টাকা। এই কটা টাকা দিয়ে যদি মাছ আনি, তাহলে অন্য খরচ করব কি করে বলো তো? ওই টাকাগুলো দিয়েই না হয় আজকে মাছ নিয়ে এসো, আমার যে খুব খেতে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি যখন বলছো তখন কিনে আনছি। এরপর বান্টি বাজারে গিয়ে সব থেকে বড় মাছটা তার গিন্নির জন্য কিনে আনে। আর সুখী মাছটা দেখে বলে, কত বড় মাছ নিয়ে এসেছো গো তুমি। দাও দাও, আমাকে দাও, আমি কেটে রান্না করছি। নাও নাও গিন্নি, এই নাও। তারপর সুখী মাছটাকে নিয়ে কাটতে চলে যায়। যেই না মাছটা কাটতে শুরু করে, অমনি একটা টুনির ছানা মাটিতে পড়ে যায়। ও মা, এ কি অদ্ভুত কাণ্ড! কই গো, এদিকে এসো, দেখে যাও, দেখে যাও, কি অদ্ভুত কাণ্ড ঘটেছে। কি হয়েছে গিন্নি? এ কি, মাছের পেটে টুনির ছানা এলো কি করে? সেটা তো আমার থেকে তোমার ভালো জানার কথা গো, কারণ মাছটা যে তুমি নিয়ে এসেছো। ওসব বাদ দাও গিন্নি, আমাদের তো সন্তান নেই, তাই হয়তো উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চাইছেন। চলো আমরা এই ছানাটাকে নিয়ে নিজের সন্তানের মতো বড় করতে থাকি।
সেটা না হয় বুঝলাম, কিন্তু এটা যদি আমাদের জন্য কোনো অভিশাপ হয় তখন তখন কি হবে বলো? আহা গিন্নি, তুমি অযথা এসব ভাবছো কেন বলো তো? দেখো না কি নিষ্পাপ চেহারা, এ কি করে আমাদের ক্ষতি করতে পারে বলো তো? বান্টি অনেক বোঝানোর পর সুখী টুনির ছানাটিকে নিজের সন্তানের মতো বড় করতে শুরু করে। বান্টি সারাদিন কাজ করে যে কটা টাকা পায় তা দিয়ে নিজের সন্তানের খরচ চালিয়ে নেয়। এক রাতে এক অলৌকিক ঘটনা ঘটে। বান্টি আর সুখী যখন ঘুমিয়ে পড়ে, মাছ থেকে টুনির ছানা উঠে পড়ে আর তার ডানা দিয়ে হীরের বৃষ্টি ঝরতে থাকে। এরপর সে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর সকালবেলা, এ কি, এগুলো তো হিরে মনে হচ্ছে, কিন্তু এত হিরে আমার ঘরে এলো কি করে? বান্টি, এই বান্টি, ওঠো না, দেখো কি অলৌকিক কাণ্ড ঘটেছে। আহা, এই গিন্নিটার জন্য আমি একটু ঠিকমতো ঘুমাতেও পারি না। কি হয়েছে বলো তো? নিকুচি করেছি তোমার ঘুমের। এদিকে এসো, দেখো কি কাণ্ড ঘটেছে। দেখি দেখি, এ কি, এত খাঁটি হিরে এখানে কি করে এলো? আমাদের ঘরে এগুলো এলো কি করে গিন্নি? সেটা তো আমিও ভাবছি গো, কিন্তু যেভাবেই আসুক না কেন এগুলো বাজারে বিক্রি করে আমরা অনেক বড়লোক হতে পারবো গো, কি বলো তুমি? সে তো অনেক ভালো খবর গিন্নি, দাও দাও, এগুলো নিয়ে আমি তাহলে বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ, তাই যাও তুমি, জলদি যাও। এরপর বান্টি বাজারে গিয়ে হিরেগুলো বিক্রি করে আর অনেকগুলো খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। এই নাও গিন্নি, আজ আর আমাকে কাজে যেতে হবে না, সারাদিন খাটের ওপর শুয়ে বসে এসব খাবার খাবো আমরা। বান্টি আর সুখী হিরে পেয়ে ভীষণ খুশি ছিল। এরপর হঠাৎ একদিন বান্টি বলে, আচ্ছা গিন্নি, এত হিরে আসছে কোথা থেকে বলো তো? তুমি কি একবারও ভেবেছো সেটা? না গো, আমরা তো হিরে পেয়ে অনেক খুশি, একবারও তো আমি সেটা ভাবিনি। তবে শোনো, আমরা আজ রাতে জেগে থাকবো আর কি করে এত হিরে আসে আমাদের ঘরে সেটাই দেখবো, বুঝতে পেরেছো? এরপর তারা দুজনে সেই অপেক্ষাতেই থাকে। সুখী আর বান্টি ঘুমের ভান করে শুয়ে থাকে আর টুনির ছানা মাঝরাতে উঠে তার ডানা ঝাপটাতে থাকে আর তার ডানা থেকে হীরের বৃষ্টি হতে থাকে। এ দেখে সুখী আর বান্টি অনেক অবাক হয়ে যায়। বান্টি, এটা আমি কি দেখলাম? আমাদের টুনটুন ওর পাখা দিয়ে হিরে ফেলছে। আমিও তো সেটাই ভাবছি গিন্নি, আমাদের সন্তানের ওপর কোনো প্রেতাত্মা ভর করেনি তো? হ্যাঁ গো, সেটাও তো হতে পারে। চলো তবে আমরা তান্ত্রিক বাবার কাছে যাই, দেখি উনি এর কোনো সমাধান দিতে পারে কিনা। এরপর সুখী আর বান্টি মিলে তান্ত্রিকের কাছে যায় আর দুজনে মিলে তান্ত্রিককে সবটা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, অনেক বছর আগে এক পরী এই টুনিকন্যাকে মাছের পেটে বন্দি করে রেখেছিল আর সেই মাছটা একটা জেলের জালে ধরা পড়ে আর সেটা তুই কিনে আনিস। তোরা যদি সৎ পথে থাকিস তাহলে তোদের মেয়ে তোদের হিরে দিতেই থাকবে, আর তোরা যদি লোভ করিস তাহলে তোদের মেয়ে আর কখনোই তোদের হিরে দেবে না, তখন তোরা ধ্বংস হয়ে যাবি। তাই তোরা লোভ করিস না। আমরা কখনোই লোভ করব না তান্ত্রিক বাবা, আমাদের সন্তান আমাদের ছেড়ে চলে যাবে তা কি করে হয়? আচ্ছা তান্ত্রিক বাবা, বলুন না, ও কি আমাদের ছেড়ে কখনো চলে যাবে? না, তোরা তাড়িয়ে না দিলে ওরা কখনোই যাবে না। এখন তোরা বাড়ি যা আর তোদের কাছে রাখ তোদের মেয়েকে। এরপর সুখী আর বান্টি মিলে বাড়ি চলে যায় আর টুনির ছানাকে ওরা কিছুই বুঝতে দেয় না। এরপর বান্টি আর সুখী যত হিরে পায় তা বাজারে বিক্রি করে ওরা অনেক বড়লোক হয়ে যায়। এই ঘটনা কালু কাকের নজরে পড়ে যায়। কাকলি, এই গরিব বান্টি যে কিনা নুন আনতে পান্তা ফুরাতো, সে এত বড়লোক কি করে হলো? বুঝতে পারছি না গো, কিন্তু এদের তো কড়া নজরে রাখতে হবে। এরপর কালু আর কাকলি সুখীর জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তারা সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কালু আর কাকলি তাদের জানালার পাশে এসে বসে থাকে। এদিকে টুনটুন আগের মতোই মাঝরাতে উঠে
তার ডানা ঝাপটাতে থাকে। ওদিকে কালু আর কাকলি এসব দৃশ্য দেখে অনেক লোভে পড়ে যায়। এরপর তারা সেখান থেকে চলে যায়। সুখীর মেয়ে আসলে কোনো সাধারণ মেয়ে নয়। এ তো জাদুই পাখি, একে যেভাবেই হোক আমাদের নিয়ে আসতেই হবে। এরপর দিনের বেলা টুনটুন যখন বাইরে খেলতে আসে তখন কালু আর কাকলি টুনটুনকে ধরে নিয়ে যায়। আর তারা সারা রাত নিজেদের সাথে টুনটুনকে রেখে দেয় মাঝরাতে হিরে দেওয়ার জন্য। কিন্তু ওরা লোভ করার কারণে টুনটুন আর তাদের হিরে দিতে পারে না, বরং টুনটুনের ডানা থেকে আগুনের গোলা এসে কালু আর কাকলিকে ধ্বংস করে দেয়। একে সুখী আর বান্টি টুনটুনকে খুঁজতে থাকে। আর হঠাৎই টুনটুন সুখী আর বান্টির সামনে এসে হাজির হয়। আর টুনটুন বোবা থাকার কারণে সে কিছুই বলতে পারে না। মা টুনটুন, এখন থেকে তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, বুঝলি? সব সময় আমাদের সঙ্গেই থাকবি। তোর অলৌকিক শক্তির জন্য সবাই যে তোকে চুরি করতে চায় রে মা। মায়ের কথায় টুনটুন মাথা নাড়ায়, কিন্তু এরপর থেকে টুনটুন আর হিরে দিতে পারে না। এরপর সুখী আর বান্টি চিন্তায় পড়ে যায়, কিন্তু হিরে না পাওয়ার কারণেও তারা তাদের সন্তানকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।